হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু WBPSC ওয়ালা। তো আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স অফ ইন্ডিয়া, ভারতের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার। যে টপিক থেকে পিএসসি, এসএসসি, রেল যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসেই, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসপেক্টে হোক বা সেটা স্ট্র্যাটেজিকের অ্যাঙ্গেলেই হোক। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ইন্ডিয়ার রেসপেক্টে। তো আজকের আমাদের টার্গেট হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া। তাহলে ভারতের সাপেক্ষে আজকে আমরা পুরস্কারগুলো দেখব। ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ডগুলো এগুলো আমরা অন্য আরেকটা ক্লাসে করাবো। আজকে আমরা ইন্ডিয়ার ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডগুলো দেখব। এবার দেখো, অ্যাওয়ার্ডস এন্ড অনার্সকে আমি সহজ করে বোঝার জন্য কতগুলো পার্টে ভাগ করে দিয়েছি। যেমন দেখো, সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মিলিটারি অ্যাওয়ার্ড, মেডিসিনাল অ্যাওয়ার্ড, স্পোর্টস অ্যাওয়ার্ড, লিটারেচার ওরিয়েন্টেড অ্যাওয়ার্ড, সিনেমা ওরিয়েন্টেড অ্যাওয়ার্ড বা মিউজিক্যাল অ্যাওয়ার্ড, আর এটা হচ্ছে ব্রেভারি অ্যাওয়ার্ড। তাহলে এতগুলো প্যারামিটারে বলতে পারো অ্যাওয়ার্ডস এন্ড অনার্সকে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম আমরা যে অ্যাওয়ার্ড ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই সিভিলিয়ান অ্যাওয়ার্ড সম্পর্কে বলতে গেলে প্রথম যে পুরস্কারটার নাম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ভারতরত্ন, যেটা আমাদের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে আমরা গ্রহণ করে থাকি। তো পরীক্ষায় প্রশ্ন আসে এই পুরস্কারটা কত সাল থেকে লঞ্চ হয়েছে, বা এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি কি, বা প্রথম কে পেয়েছে, বা এখনো পর্যন্ত কতজন পেয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরস্কারটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন। তো দেখো, এটাকে আমরা কি বলে থাকি, ইট ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠা হয়েছে যদি তুমি বলো কত সালে, 1954 2 জানুয়ারি। এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি না, দেশের প্রতি তোমাকে এক্সেপশনাল সার্ভিস এবং পারফরমেন্স প্রোভাইড করতে হবে। ডাজ নট ম্যাটার তুমি কোন রেস থেকে বিলং করো, তোমার অকুপেশন কি, তো সমাজে তোমার পজিশন কি, বা তুমি কোন সেক্স থেকে বিলং করো, ডাজ নট ম্যাটার। তাহলে দেশের প্রতি তুমি যদি তোমার সর্বোচ্চ পারফরমেন্স প্রদান করো, সেটাই তোমার এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া। তুলনামূলকভাবে তোমার জাতি কি, কি কাজের সঙ্গে যুক্ত, তোমার পজিশন কি, বা তুমি কোন লিঙ্গের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু ম্যাটার করে না। এই পুরস্কারটা প্রথম তিনজন ব্যক্তিকে দেওয়া হয়: চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রমন। পরীক্ষার প্রশ্ন আসে কত সালে, সেক্ষেত্রে মনে রাখবে 1954। তাহলে পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে 2 জানুয়ারি 1954। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া হলো দেশের প্রতি তোমার সর্বোচ্চ পারফরমেন্স। ক্লিয়ার? আর এই পুরস্কারটা প্রথম পেয়েছেন তিনজন: চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রমন। নেক্সট পয়েন্টে বলছে দেখো, ফর্মার প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী 1966 এ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল টু বি অনার্ড পস্থুমাসলি। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে যে ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম বলো যেকে কিনা মরণোত্তর এই পুরস্কারটা দেওয়া হয়েছে, বা প্রাইম মিনিস্টার মরণোত্তর এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। কত সালে? 1966 এ। সালটা খেয়াল রাখবে। লাল বাহাদুর শাস্ত্রী বিকাম দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল টু বি অনার পস্থুমাসলি, কতটার মানে হচ্ছে মরণোত্তর, যাকে এই পুরস্কারটা দেওয়া হয়। আর লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, এনার ডাক নাম ছিল ম্যান অফ পিস, মানে শান্তি মানব বলা হতো এনাকে, লাল বাহাদুর শাস্ত্রী। আর এনাকে দিয়ে আরেকটা প্রশ্ন হয়, আচ্ছা একটু মনে করে দেখো তো, 2 অক্টোবর এটা কার জন্মদিন জানি আমরা? আমরা গান্ধীজির জন্মদিন হিসেবে এটাকে কাউন্ট করি তো, গান্ধীজি। আবার মনে রাখবে এই 2 অক্টোবর কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। তাই পরীক্ষায় প্রশ্ন দেয় যে গান্ধীজি ছাড়া 2 অক্টোবর আর কার জন্মদিন, সেক্ষেত্রে লাল বাহাদুর শাস্ত্রী নামটা অবশ্যই মনে রাখবে। নেক্সট পয়েন্টে বলছে দেখো, প্রথম সিঙ্গার যে কিনা এই ভারতরত্ন পুরস্কারটা পায় তার নাম হচ্ছে MS সুব্বালক্ষ্মী। সালটা কত? 1998। আর যদি বলি সেকেন্ড সিঙ্গার, সেক্ষেত্রে মনে রাখবে লতা মঙ্গেশকর। অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসে গেছে, লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পেয়েছিল, তখন সালটা মনে রাখবে 2001। হলো। নেক্সট দেখো কি বলছে, দ্য অ্যাওয়ার্ড হ্যাজ বিন অলসো অ্যাওয়ার্ডেড টু এ ন্যাচারালাইজ ইন্ডিয়ান সিটিজেন, যার নাম হচ্ছে অ্যাগনেস গঞ্জা বোজাকসু, বা যাকে আমরা চিনি মাদার টেরেসা নামে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে মাদার টেরেসা
এই ভারতরত্ন পুরস্কার কত সালে পেয়েছে? 1980। তাহলে এখান থেকে মনে রাখবে মাদার টেরেসা। আরেকটা প্রশ্ন হয় যে নোবেল প্রাইজ কত সালে পেয়েছে, তখন মনে রাখবে 1979। 1979-তে নোবেল প্রাইজ মাদার টেরেসা, 1980-তে হচ্ছে ভারতরত্ন। পরীক্ষার প্রশ্ন আসে যে এমন দুজন অভারতীয় নাম বলো যারা প্রথম ভারতরত্ন পেয়েছে। তাহলে ফার্স্ট টু নন ইন্ডিয়ান যারা ভারতরত্ন পেয়েছে, তাহলে এখানে নাম দেখো কি কি বলেছে, খান আব্দুল গাফর খান, আর এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। কিন্তু নেলসন ম্যান্ডেলা তো 1990-তে পেয়েছে, এটা দেওয়া আছে। তাহলে খান আব্দুল গাফর খান কত সাল, এটা মনে রাখবে 1987। এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়েছে। তাহলে দেখো এখান থেকে তোমাকে অ্যাডিশনাল ইনফরমেশন কিছু মনে রাখতে হবে। নাম্বার 1 কি না, ফর্মার প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী যে 1966-এ প্রথম ইন্ডিভিজুয়াল মরণোত্তর এই পুরস্কারটি পান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রথম সিঙ্গার হিসেবে বলা হয়েছে এম.এস. সুব্বালক্ষ্মী, যিনি কিনা এই পুরস্কারটি পান কত সাল, 1998-এ। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে দ্বিতীয় সিঙ্গার বললে তখন আনসার নেব লতা মঙ্গেশকর, সালটা হচ্ছে 2001। প্রথম ন্যাচারালাইজ সিটিজেন হিসেবে এই পুরস্কারটা পান হচ্ছে মাদার টেরেসা। আবার মাদার টেরেসা কত সালে এই পুরস্কারটা পান, 1980-তে। আর ইনি নোবেল প্রাইজ পেয়েছেন কত সালে যদি বলা হয়, তখন আনসার হচ্ছে 1979-এ, নোবেল পিস প্রাইজ যেটা বলে। খান আব্দুল গাফর খান এবং নেলসন ম্যান্ডেলা হচ্ছেন প্রথম নন টু ইন্ডিয়ান যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছে, যার মধ্যে নেলসন ম্যান্ডেলা পেয়েছে 1990-তে আর খান আব্দুল গাফর খান পেয়েছে 1987-এ। সালগুলো অবশ্যই মনে রাখবে, পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়েছে, এটা মাথায় রাখতে হবে। চলে যাব নেক্সট। এবার প্রশ্ন তোমাকে দেবে যে সব থেকে ইয়ংগেস্ট কনিষ্ঠতম হিসেবে যদি বলে এই পুরস্কারটা কে পেয়েছে, তখন আনসার সচিন তেন্ডুলকর। তেন্ডুলকরের বয়স যখন 40 বছর, সালটা ছিল 2014 যখন তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে এখনো পর্যন্ত এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম সচিন তেন্ডুলকর। 2014 সালে যখন তার 40 বছর বয়স, তখন তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। নেক্সট, তাহলে তুমি বলতে পারো স্যার টিল ডেট এখনো পর্যন্ত টোটাল কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছে, তখন মনে রাখবে 48 জনকে এখনো পর্যন্ত টোটাল ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। এই টিল ডেট কথাটার মানে হচ্ছে 2023-এ, এই ভিডিওটা হচ্ছে অগস্ট মাসে। তাহলে অগস্ট মাস পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে এখনো পর্যন্ত টোটাল 48 জন ব্যক্তি যারা কিনা ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। আর লাস্ট এই পুরস্কারটা কোন সালে দেওয়া হয়েছে, 2019-এ এই পুরস্কারটা লাস্ট দেওয়া হয়েছে, যেখানে 3 জন ব্যক্তিকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। প্রথম জন হচ্ছেন প্রণব মুখার্জি, দ্বিতীয় জন হচ্ছেন ভূপেন হাজারিকা, আর তৃতীয় জন হচ্ছেন নানাজি দেশমুখ। এই 3 জন যাদের কিনা লাস্ট ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 2019-এ। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে স্যার বাঙালি হিসেবে কি কেউ কি এই পুরস্কারটা পেয়েছে, বা যদি পেয়ে থাকেন কে পেয়েছে, তখন মনে রাখবে প্রথম বাঙালি হিসেবে পুরস্কারটা পেয়েছিলেন বিধানচন্দ্র রায় 1961-এ। তাহলে প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন যদি বলি আমরা, তখন মনে রাখবে বিধানচন্দ্র রায় 1961-এ ইনি প্রথম এই পুরস্কারটি পান। তাহলে এই স্লাইড থেকে মনে রাখার বিষয় কি, ইয়ংগেস্ট বললে সচিন তেন্ডুলকর অ্যাট দ্য এজ অফ 40, সালটা ছিল 2014। এখনো পর্যন্ত টিল ডেট হাউ মেনি পারসন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ ভারত রত্ন, 48। টিল ডেট মানে হচ্ছে 2023 অগস্ট পর্যন্ত, পরে যদি আবার দেওয়া হয় এটা আবার প্লাস হবে। আচ্ছা, লাস্ট এই পুরস্কারটা কোন সালে দেওয়া হয়েছে, 2019-এ পুরস্কারটা দেওয়া হয়েছে। 2019-এ কতজনকে দেওয়া হয়েছিল, 3 জনকে পুরস্কারটা দেওয়া হয়েছিল, প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ আর ভূপেন হাজারিকা, যারা কিনা লাস্ট এই পুরস্কারটা হাতে তুলে নেন। আর বাঙালি হিসেবে এই পুরস্কারটা টিল ডেট কে পেয়েছেন, বিধানচন্দ্র রায়, বা প্রথম যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে বিধানচন্দ্র রায়, সালটা হচ্ছে 1961, 1961। এবার দেখো আমাকে একটা প্রশ্ন দিয়েছে এখানে, হু অ্যামং দ্য ফলোইং নন ইন্ডিয়ান কনফার ইন্ডিয়াস হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারত রত্ন। তাহলে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার যেটা হচ্ছে ভারতরত্ন, সেটা প্রথম নন ইন্ডিয়ান হিসেবে কে পান, এখানে নামগুলো বলেছে দেখো, স্যাম নুজমা, মার্টিন লুথার কিং, জুবিন মেহতা, নেলসন ম্যান্ডেলা।
যেটা তোমার মতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা টপিক এখানে ডিসকাস করছি এবং সেই টপিক রিলেটেড প্রত্যেকটা ভিডিওতে কিছু এমসিকিউ রাখা হচ্ছে যাতে তোমাদের প্র্যাকটিসটা আরো হয় এবং এই প্রশ্নটার উত্তর করতে গিয়ে তুমি যাতে আরো বেশ কিছু ইনফরমেশন তোমার যাতে কালেকশনের মধ্যে আসে তার জন্যই এরকম প্রশ্ন রাখা হচ্ছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো দেবে এবং যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা এই টপিকটা পড়েছো। ক্লিয়ার? চলে যাব নেক্সট। তাহলে ভারতরত্নের পরে যে পুরস্কারটা আমরা দেখব সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে সেটা কি না, পদ্ম পুরস্কার, তাই না? তাহলে পদ্ম পুরস্কার কত প্রকারের হয়? 3 ধরনের। একটা হচ্ছে পদ্ম বিভূষণ, একটা পদ্মভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, দ্বিতীয় সর্বোচ্চ পদ্মবিভূষণ, তৃতীয় সর্বোচ্চ পদ্মভূষণ, আর চতুর্থ সর্বোচ্চ যদি বলে পদ্মশ্রী। তো এখানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদ্মবিভূষণ। প্রথম প্রশ্নই হবে যে স্যার এটা কত সালে প্রতিষ্ঠা? 1954, একই বছর। এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া? ওই একই টাইপের ক্রাইটেরিয়া, অর্থাৎ কি না, ডিস্টিংগুইশ সার্ভিস, এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিস। এটাই তোমার মেন ক্রাইটেরিয়া, যেটা ভারতরত্ন পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া ছিল। এখানে তোমার কি রেস, তোমার কি সেক্স, তোমার কি পজিশন, তোমার কি অকুপেশন, সেগুলো এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে কোনো ম্যান্ডেটারি নয় বা এগুলো মেজারমেন্টের মধ্যে রাখা হয় না। কিন্তু মনে রাখতে হবে এই পুরস্কারটা কারা পাবে না। পুরস্কারটা কারা পাবে না দেখো কি বলেছে। হাউএভার government servant including those working with PSU except doctors and scientists are not eligible for this award। অর্থাৎ গভর্নমেন্ট সার্ভেন্ট ইনক্লুডিং দোজ ওয়ার্কিং উইথ পিএসইউ, মানে পাবলিক সার্ভেন্ট যেটাকে বলি আমরা, যারা অলরেডি পিএসইউর আন্ডারে কাজ করছে, তাদের মধ্যে ডাক্তার এবং সায়েন্টিস্টদের বাদ দিয়ে বা ডাক্তার সায়েন্টিস্টরা বাদ দিয়ে তারা কিন্তু এই পুরস্কারটার জন্য কিন্তু মনোনীত হবে না। আবার বলছি দেখে নাও, গভর্নমেন্ট সার্ভেন্ট ইনক্লুডিং দোজ ওয়ার্কিং উইথ পিএসইউ এক্সেপ্ট ডক্টর এন্ড সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট এবং ডক্টরদের বাদ এই ক্রাইটেরিয়া থেকে বাকি যতজন পার্সন আছে যারা গভর্নমেন্ট সার্ভেন্ট, যারা পিএসইউ এর আন্ডারে কাজ করছে, তারা এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে নট এলিজিবল ফর দিস অ্যাওয়ার্ড। এটা একটু খেয়াল রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট, পরেরটা পদ্মভূষণ। তাহলে আগেরটা পদ্মবিভূষণ দেখলাম, এটা পদ্মভূষণ। এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা প্রতিষ্ঠা হয়েছে 2 জানুয়ারি 1954। এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রেও ওই একই ক্রাইটেরিয়া, ডিস্টিংগুইশ সার্ভিস অফ এ হাইয়েস্ট অর্ডার, একই ক্রাইটেরিয়া। এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রেও তোমার কোনো রেস, অকুপেশন, পজিশন বা সেক্স দেখা হবে না। এই পুরস্কারটা কি বলেছে দেখে নাও, কারা পাবে বা কারা পাবে না। বলছে দেখো, দ্য অ্যাওয়ার্ড ক্রাইটেরিয়া ইনক্লুড সার্ভিস ইন এনি ফিল্ড ইনক্লুডিং সার্ভিস রেন্ডার্ড বাই গভর্নমেন্ট সার্ভেন্ট ইনক্লুডিং ডক্টর অ্যান্ড সায়েন্টিস্ট বাট এক্সক্লুডেড দোজ ওয়ার্কিং উইথ দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তারা এই পুরস্কারটা কিন্তু পাবে না। যেমন আমরা পদ্মভূষণের বিভূষণের ক্ষেত্রে দেখলাম, এটার ক্ষেত্রেও এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তবে এটা তোমাকে মনে রাখতে হবে না, তোমাকে এখান থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে পদ্মভূষণ পুরস্কারটা কোন সালে চালু, বা এটা কততম, মানে এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট না সেকেন্ড হাইয়েস্ট না হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা তোমাকে জিজ্ঞেস করবে। তাই এই দুটো পয়েন্ট একটু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট পুরস্কারটা পদ্মশ্রী। তা আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে ভারতের চতুর্থ হাইয়েস্ট সিভিলিয়ান পুরস্কারটার নাম কি, তখন আমি কি বলবো না, ইট ইজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড। ওকে, পুরস্কারটা ওই একই সালের প্রতিষ্ঠা 1954, জাস্ট এটা মনে রাখবে। তাহলে স্যার এখান থেকে আমাকে পরীক্ষার প্রশ্নটা কি দেবে? শুধু 3টে ক্ষেত্রেই তো দেখলাম 1954টা কমন, তারিখটাও কমন। এটা নয় বুঝলাম যে ভারতরত্ন টপ, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মবিভূষণ, থার্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মভূষণ, আর ফোর্থ হাইয়েস্ট হচ্ছে পদ্মশ্রী। এছাড়া কি আর কোনো প্রশ্ন দিতে পারে না? দেবে। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে যদি আমরা দেখি প্রশ্ন কি পড়বে দেখে নাও। ঠিক তোমাকে প্রত্যেক বছর এইরকম একটা চার্ট মেনটেন করতে হবে। তো প্রতি বছর দেখবে জানুয়ারি মাস নাগাদ এই পুরস্কারটা ডিক্লেয়ার হয়ে যায়। ওকে, তো যখন পুরস্কারটা ডিক্লেয়ার হচ্ছে তখন তোমার প্রথম কাজ, যদি ভারতরত্ন ডিক্লেয়ার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ভারতরত্ন কাকে দেওয়া হয়েছে বা কারা পেয়েছে, কি জন্য পেয়েছে সেটা তো আমরা পেয়ে যাব।
ভারতরত্ন যদি দেওয়া না হয় তাহলে পদ্ম পুরস্কার ডেফিনেটলি দেওয়া হয়। প্রত্যেক বছরই 3টে পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী, এই 3টে ক্রাইটেরিয়াতেই পুরস্কার দেওয়া হয়। আমার প্রথম কাজ হচ্ছে কোন ক্যাটাগরিতে কতজন করে পেয়েছে আগে সেটা দেখা। দেখো, যেমন দেখো, এটা 2023-এর ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2023-তে যে পদ্ম পুরস্কারটা দেওয়া হয় সেখানে পদ্মবিভূষণ পুরস্কার টোটাল পেয়েছে কজন? 6 জন। পদ্মভূষণ পুরস্কার যদি বলি কতজন পেয়েছে? 9 জন। আর পদ্মশ্রী পুরস্কার যদি বলি টোটাল দেওয়া হয়েছে কতজনকে? 91। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, কোন ক্যাটাগরিতে কতজনকে দেওয়া হয়েছে সেটা আগে মনে রাখা। এবার এই যে 6 জন দেওয়া হয়েছে, যদি তোমার ক্ষেত্রে পসিবল হয় 6টা নাম মনে রাখা, তাহলে 6টা নাম কোন ক্রাইটেরিয়ায় পেয়েছে বা ক্যাটাগরিতে পেয়েছে সেটা, এবং পসিবল হলে তিনি কোন স্টেট থেকে বিলং করেন স্টেটটা। এই 3টে ক্যাটাগরিতে তোমাকে প্রত্যেকটা মনে রাখতে হবে। তাহলে এটা হয়তো যে যদি সংখ্যাটা কম হয় আমাদের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু সংখ্যা যদি বেশি হয় নট পসিবল। তাহলে একটু দেখে নাও কিভাবে করবে। দেখো, এখানে 6 জন পেয়েছে, কিন্তু আমি এখানে 4টে নাম রেখেছি। আমার মতে এই 4টে নামের ওয়েটেজ অনেক বেশি, তাই আমি এখানে 4টে রেখেছি। আবার এখানে দেখো 9 জনের মধ্যে আমি জাস্ট 2টো নাম রেখেছি, বাকি 7টা নাম কিন্তু রাখেনি। এখানে 91 জনের মধ্যে আমি জাস্ট এখানে 4টে নাম মাত্র রেখেছি। তুমি চাইলে আরো নাম বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে রাখতে পারো আরো নাম বাড়াতে পারো, কিন্তু আমি এখানে কি রেসপেক্টে রেখেছি দেখো। পদ্মবিভূষণ 2023 বালাকৃষ্ণ দোষী, কোন স্টেট থেকে বিলং করেন? গুজরাট। কোন ক্যাটাগরিতে পেয়েছেন? আদার্স। এই বালাকৃষ্ণ ভিট্টল দাস দোষী এইকে রাখার পিছনে কারণটা কি বলতে পারবে? কারণটা কি, বা ইনি কি জন্য বিখ্যাত? ইনি আর্কিটেকচারের নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো হুইচ অ্যাওয়ার্ড ইজ নোন অ্যাজ আর্কিটেকচার নোবেল? তখন পুরস্কারটার নাম কি ছিল? প্রিটজার প্রাইজ, PRITZKER, প্রিটজার প্রাইজ পুরস্কারটা পেয়েছিলেন কে? ইনি। ওকে, আবার সম্প্রতি মারাও গেছেন এই ব্যক্তিটি। তাই আমার ওয়েটেজ যদি আমি দেখি, প্রথম ভারতীয় হিসেবে 2018 প্রবাবলি, আর যদি খুব ভুল না হয় 2018 সালে ইনি এই পুরস্কারটা পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে। নাম কি না এই বালাকৃষ্ণ দোষী বা বালাকৃষ্ণ বল্লভ ভাই দোষী। ওকে, তাই তাকে দিয়ে কিন্তু পরীক্ষায় আসার চান্সেসটা হাই, তাই নামটা রাখা হয়েছে। নেক্সট দেখো, পরের নামটা দেখো, দিলীপ মহলবিশ, মেডিসিন ক্যাটাগরিতে পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার যদি বলা হয় ইনি ফেমাস কেন, তাহলে দেখো ওআরএস নাম নিশ্চয়ই শুনেছো, তাই না? সেই ওআরএস এর অন্যতম বলতে পারো আবিষ্কারকের নাম হচ্ছে প্রশান্ত তোমার দিলীপ মহলবিশ। এবং শুধু তাই নয়, যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করেন, যেহেতু আমরা পিএসসি পরীক্ষা কন্ডাক্ট করব, তাই ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল থেকে কারা কারা পেয়েছেন সেই প্রশ্নগুলো আমাকে দিতে পারে, তাই অবশ্যই সেটাকে মাথায় রেখে এই নামটা রাখা হয়েছে। থার্ড পার্সনের নামটা যেটা রাখা হয়েছে দেখো, জাকির হুসেন। অল ওভার ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডে বিখ্যাত, আর্ট ক্যাটাগরিতে পেয়েছে। কোন ইনস্ট্রুমেন্ট? না তবলা, তাই না? তো আর্ট ক্যাটাগরিতে পেয়েছে জাকির হোসেন। আমাকে পরীক্ষায় বলতেই পারে সম্প্রতি কোন তবলা বাদক যে কিনা পদ্মবিভূষণ 2023-এ সম্মানিত হয়েছে, তখন আনসার জাকির হোসেন। নেক্সট 4 নম্বরটা দেখো, মুলায়ম সিং যাদব, যার ডাকনাম কি ছিল? নেতাজি। মনে করে দেখো, ওয়ান শট ভিডিওতে পড়িয়েছিলাম নেতাজি, তাই না? ইনি খুব ভালো ভাষণ দিতে পারতেন বলে এনার পার্টি ওয়ার্কাররা এনার নাম রেখেছিল কি? নেতাজি। ইনিও মারা গেছেন, মুলায়ম সিং যাদব, পাবলিক অ্যাফেয়ার ক্যাটাগরিতে পেয়েছে, তাই তাকে দিয়ে আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। ঠিক এই জিনিসগুলোকে মাথায় রেখেই আমি এখানে 4টে পয়েন্ট তোমাদের জন্য রেখেছি। তুমি যদি মনে করো যে তুমি 6টা মুখস্থ করে রাখতে পারবে, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। ঠিক একই রকম দেখো, পরেরটা 9 জন পেয়েছে। কি পেয়েছে? পদ্মভূষণ। জাস্ট 2টো নাম মনে রাখবে, একটা হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা, ইনি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে পেয়েছেন। কোন স্টেট থেকে বিলং করেন? মহারাষ্ট্র। আরেকজন হচ্ছে সুধা মূর্তি, ইনি একদিকে সোশ্যাল ওয়ার্কার আবার আরেকদিকে হচ্ছেন অথর। কোন স্টেট থেকে বিলং করেন? কর্ণাটকা। পদ্মশ্রী পুরস্কার এখানে 4 জনের নাম রাখা হয়েছে। প্রথম নামটা দেখো, অবশ্যই পরীক্ষায় আসবে, MM কিরাবানি। নামটা তো আমরা প্রত্যেকে জানি, তাই না? গোল্ডেন গ্লোব, অস্কার পেয়েছে না, RRR সিনেমা, MM কিরাবানি। কি মনে পড়ছে তো নামটা?
তাহলে নামটা গুরুত্ব আছে, তাই ডেফিনেটলি সেই নামটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে বলে নামটা এখানে রাখা হয়েছে। সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো কতজন পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল মঙ্গল কান্তি রয় কোন ক্যাটাগরিতে? আর্ট ক্যাটাগরিতে। ধনীরাম টোটো কোন ক্যাটাগরিতে? লিটারেচার এডুকেশন, স্টেট ওয়েস্ট বেঙ্গল। আর প্রীতিকণা গোস্বামী আর্ট ক্যাটাগরিতে, ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস তোমাকে যেটা বলে রাখা দরকার, যখন আমরা পিএসসির কোনো পরীক্ষা কন্ডাক্ট করব না, সেটা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, কলকাতা পুলিশ বা যা কিছু, এই যে ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পার্সোনালিটিরা এই পুরস্কারগুলো পেয়েছে তাদের গুরুত্ব আমরা বেশি দেব, বা কোশ্চেনে আসার গুরুত্বটা তাদের ক্ষেত্রে বেশি। তাই যখন আমরা পদ্ম পুরস্কার পড়ব, প্রথম আমার খুঁজবো যে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে এই তিনটে ক্যাটাগরিতে কারা কারা পেয়েছে। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে এটা। যদি না পেয়ে থাকে নো প্রবলেম, যদি পেয়ে থাকে তাহলে সেটা পদ্মবিভূষণ হোক, পদ্মভূষণ হোক, পদ্মশ্রী হোক, যে ক্যাটাগরিতে পেয়েছে সেই ক্যাটাগরিতে আগে আমি প্রায়োরিটি হিসেবে নামগুলো রাখবো। ক্লিয়ার? তারপর ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বরা এই পুরস্কারটা পেয়েছেন তাদের নামগুলো আমি রাখবো, এবং অবশ্যই আমি টোটাল ফিগারটা মনে রাখবো যে টোটাল পার্টিকুলার পদ্মভূষণ 2023-এ কতজন, পদ্মশ্রী কতজন, পদ্মবিভূষণ কতজন। ক্লিয়ার? নেক্সট, আমাকে এখানে পরীক্ষার প্রশ্ন দিল, ধরো বলছে ইন হুইচ ইয়ার ওয়ার দ্য পদ্মা অ্যাওয়ার্ড ইন্ট্রোডিউসড, পদ্ম পুরস্কার কোন সালে প্রত্যাবর্তন করা হয় বা ইন্ট্রোডিউস করা হয়। চারটে অপশন বলা আছে। তাহলে এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি, আশা করি প্রশ্নটার উত্তর করতে তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না। কমেন্ট সেকশনে যাও, কমেন্ট করো, আনসার করো। তাহলে পদ্ম পুরস্কার মানে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমাদের হয়ে গেল। এরপর আমরা যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, মিলিটারি অ্যাওয়ার্ড। ওকে, মিলিটারি অ্যাওয়ার্ডের মধ্যে দেখো এখানে যদি তোমাকে বলা হয় হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড কোনটা, একই রকম, এটা হচ্ছে হাইয়েস্ট। সেকেন্ড হাইয়েস্ট বললে কোনটা, মহাবীর চক্র হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। থার্ড হাইয়েস্ট বললে কোনটা, বীর চক্র হচ্ছে থার্ড হাইয়েস্ট। তাহলে পিভিসি পরমবীর চক্র এটা হাইয়েস্ট, মহাবীর চক্র হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, আর বীর চক্র হচ্ছে থার্ড হাইয়েস্ট। তাহলে এখানে এই যে অশোক চক্র, কীর্তি চক্র, শৌর্য চক্র এটাও তো দেওয়া আছে। তাহলে এটা কি ফোর্থ হাইয়েস্ট, এটা ফিফথ হাইয়েস্ট, এটা সিক্সথ হাইয়েস্ট? না। এবার এইখানটা একটু দেখে নাও। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য প্রথমেই মনে রাখবে মিলিটারি অ্যাওয়ার্ডকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলছে ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, যুদ্ধকালীন সাহসিকতার জন্য পুরস্কার, আর একটা হচ্ছে পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, অর্থাৎ যে সময় যুদ্ধ চলছে না সেই সময় কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে যদি কেউ অসীম সাহসিকতা দেখায় তখন সেই ক্যাটাগরিটাকে বলা হয় হাইয়েস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। এবার এই ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের আন্ডারে তিনটে পুরস্কার। সর্বোচ্চটার নাম হচ্ছে পরমবীর চক্র, দ্বিতীয় সর্বোচ্চটার নাম হচ্ছে মহাবীর চক্র, থার্ডেরটার নাম হচ্ছে বীর চক্র। একই রকম পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড মানে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে অশোক চক্র, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে কীর্তি চক্র, থার্ড হাইয়েস্ট হচ্ছে শৌর্য চক্র। তুমি যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কোনো পরীক্ষা দেবে তোমাকে এই টপিক থেকে জিজ্ঞেস করবে হাইয়েস্ট ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড নাম কি, এটা তোমার প্রশ্ন। বা ঠিক একই রকম ভাবে হাইয়েস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের নাম, জাস্ট এই ক্যাটাগরিতে জিজ্ঞেস করবে। তাই এখানে তুমি এই নামটা মনে রাখবে, পরমবীর চক্র, আর পিস টাইমের রেসপেক্টে অশোক চক্র। আচ্ছা স্যার, একটা তো কথা বুঝলাম যে ওয়ার টাইম মানে হচ্ছে যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা, শত্রুর সামনে দাঁড়িয়ে আর দেখানোর পর বলতে পারো আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা যেতে পারে, বুঝলাম। কিন্তু পিস টাইম, পিস কথাটার মানে তো শান্তি। তা যখন কোনো যুদ্ধ নেই, ঝামেলা নেই, অশান্তি নেই, তখন আবার কি পুরস্কার? এখানে একটুখানি মাথাটা খেয়াল রাখবে। পিস টাইম কথাটার মাধ্যমে যেটা প্রকাশ করতে চেয়েছে বা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে যুদ্ধটাই তো সব কথা নয়, ইন্টারনাল প্রবলেম, ইন্টারনাল ডিস্টারবেন্স হয়েই থাকে তো। তো সেই ইন্টারনাল ডিস্টারবেন্স কোনো একটা ক্ষেত্রে, ধরো আজকে সুনামি হলো, ওকে,
আজকে ধরো ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন এরিয়াতে হয়তো বা দীঘা এরিয়াতে বা মেদিনীপুর এরিয়াতে হয়তো সুনামি হলো। এই সুনামির সময় যদি দেখা যায় যে অসীম সাহসিকতা দেখানো হয়েছে বা দেখিয়েছে কোনো ব্যক্তি, পার্টিকুলারলি কারো জীবন বাঁচিয়েছে বা কাউকে রক্ষা করেছে, তখন এই ক্যাটাগরিটাকে বলা হয় পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। ওকে, যুদ্ধের সময় একমাত্র সাহসিকতা দেখানো যায়, অন্য কোনো সময় সাহসিকতা দেখানো যায় না, এটা তো কোনো লজিক নয়। তাই পিস টাইম বলতে কিন্তু এটা যে যখন এক্সটার্নাল কোনো ওয়ার চলছে না, ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স হয়তো ক্রিয়েট হয়েছে, সেই ইন্টারনাল ডিস্টারবেন্সকে হয়তো মানে সঠিকভাবে বলতে পারো হ্যান্ডেল করেছে বা হয়তো কারো জীবন বাঁচিয়েছে, তার জন্য এই পুরস্কারটা দেওয়া যেতে পারে। আরেকটা পয়েন্ট মনে রাখবে, এই ওয়ার টাইম অ্যাওয়ার্ড এটা অবশ্যই মিলিটারি পার্সোনাল যারা আছে তারা এই পুরস্কারটা পেয়ে থাকে। পিস টাইমের ক্ষেত্রে কিন্তু সিভিলিয়ান যারা আছে তারাও কিন্তু এই পুরস্কারটা পেতে পারে। ওকে, নির্জা বাহনত নামটা মনে আছে তো, অশোক চক্র, তাই না? ফার্স্ট ওম্যান টু রিসিভ অশোক চক্র, নির্জা বাহনত। উনি কি কোনো মিলিটারি পার্সোনাল ছিলেন? তা তো নয়, এয়ার হোস্টেস ছিলেন। তাহলে উনি ছিলেন একজন সিভিলিয়ান। তাহলে এখান থেকে প্রমাণিত যে সিভিলিয়ানরাও যদি সাহসিকতা দেখায় কোনো ঘটনাকে কেন্দ্র করে, তারাও এই পুরস্কারটা পেতে পারে। এর পরের স্লাইডে পুরস্কারগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন বলা আছে। তোমাকে এখান থেকে জাস্ট মনে রাখতে হবে, ধরো অশোক চক্র এটা প্রথম দেওয়া হচ্ছে 1947-এ, কিন্তু অফিসিয়ালি পুরস্কারটা প্রতিষ্ঠা 1950-তে। মহাবীর চক্র এটা প্রতিষ্ঠা 1950-তে, আর বীর চক্র এটাও প্রতিষ্ঠা 1950-তে। জাস্ট এই তিনটে পয়েন্ট, কোন সালে এটা প্রতিষ্ঠা এটা একটু মনে রাখবে, বাদ বাকি আর তোমার কিচ্ছু এখান থেকে মনে রাখার নেই। গল্পটাও একই রকম। যেমন দেখো, দ্য ক্রাইটেরিয়া কি, দ্য মোস্ট কনস্পিসিয়াস ব্রেভারি অর সাম ডেয়ারিং অর প্রিএমিনেন্ট অ্যাক্ট অফ ভেলোর অর সুপ্রিম স্যাক্রিফাইস ইন প্রেজেন্স অফ এনিমি ওয়েদার অন ল্যান্ড, অ্যাট সি অর দ্য এয়ার। গল্পটাই একই, যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা, সেটা ল্যান্ডে হোক, সেটা এয়ারে হোক, সেটা ওয়াটারে হোক, তুমি যদি দেখাও, তার পরিপ্রেক্ষিতে তুমি এই পুরস্কারটা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো। ক্লিয়ার? তো এরকমই প্রত্যেকটা বলেছে। তোমাকে কখনো পরীক্ষায় ক্রাইটেরিয়া জিজ্ঞেস করবে না যে বীর চক্র পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি বা মহাবীর চক্র পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি। ম্যাক্স টু ম্যাক্স জিজ্ঞেস করে যে এটা কোন সালে এস্টাবলিশ, সে সালটা শুধু খেয়াল রাখবে। নেক্সট, পিস টাইমের ক্ষেত্রেও মনে রাখবে, পিস টাইমে অশোক চক্র প্রতিষ্ঠা 1954, কীর্তি চক্র প্রতিষ্ঠা 1952, শৌর্য চক্র প্রতিষ্ঠা 1952। জাস্ট সালগুলো খেয়াল রাখবে। এবার দেখো, আমাকে পরীক্ষায় প্রশ্ন দিল, হাউ মেনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড were approved by President শ্রীমতী দ্রৌপদী মুর্মু on the occasion of Independence Day 2023। একদম লেটেস্ট প্রশ্ন দিয়েছে। 2023-এ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনি কতগুলি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডকে অ্যাপ্রুভাল করলেন? সাহসিকতার জন্য গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অ্যাপ্রুভাল করলেন কতগুলো? 50, 100, 276। ক্লিয়ার? তাহলে অগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি কারো ভালো করে পড়া থাকে তাহলে ডেফিনেটলি আনসার করতে পারবে। তাহলে অগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 1 থেকে 15 ভালো করে দেখবে, তার মধ্যেই আনসার পেয়ে যাবে। ভিডিও অলরেডি দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবে, সেখান থেকে আনসার ডেফিনেটলি আমি আশা করি করতে পারবে। আর প্রত্যেককে একটা কথা বলার, যেটা হচ্ছে এই টাইপের ক্লাস প্রত্যেকটা ট্র্যাডিশনাল জিকে টপিক ধরে ধরে তোমাদের এখানে করানো হচ্ছে। তাই প্রত্যেকে WBCS প্রিলিমস, WBCS মেন বা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, লেডি কনস্টেবল, ফুড এসআই যা পরীক্ষা আছে, স্ট্যাটিক জিকে টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান শট ভিডিও, প্রত্যেকটা টপিক ভালো করে দেখো, আশা করি তার মধ্য থেকেই পরীক্ষার প্রশ্ন পাবে। ক্লিয়ার? আর যদি কোনো কোশ্চেন থাকে ডিরেক্টলি কমিউনিটিতে গিয়ে কোশ্চেন করো, আনসার আমি দেবো। চলো নেক্সট, পরেরটা দেখো। এবার পুরস্কারটা কি এলো? মেডিসিনাল অ্যাওয়ার্ড। তাহলে আমরা প্রথম যে পুরস্কারটা আলোচনা করলাম সেটা হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তারপর আমরা যে পুরস্কারটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মিলিটারি অ্যাওয়ার্ড, এবার আমরা যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিসিনাল অ্যাওয়ার্ড। তো মেডিসিনাল অ্যাওয়ার্ড বললে প্রথম যে অ্যাওয়ার্ডটা মাথায় আসে সেটা হচ্ছে কি না,
বিসি রয় অ্যাওয়ার্ড, মানে বিধানচন্দ্র রায়কে কেন্দ্র করে এই পুরস্কারটা প্রতিষ্ঠা। পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে, 1962-তে ওকে পুরস্কারটা প্রতিষ্ঠা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে বিসি রয় অ্যাওয়ার্ডটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে, 1962। কাকে স্মরণ করে, ডক্টর বিধানচন্দ্র রায়কে স্মরণ করে। আর এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় কত সালে, 1973-তে দেওয়া হয়। কে পায়, সন্দীপ মুখার্জি, যাকে কিনা এই পুরস্কারটা প্রথম দেওয়া হয়। এই পুরস্কারটা টোটাল 6টা ক্যাটাগরিতে দেওয়া হতো আগে, আর এখন শুধু এই পুরস্কারটা দেওয়া হয় এমিনেন্ট মেডিকেল পার্সনকে। ওকে, আগে 6টা ক্যাটাগরিতে টোটাল এই পুরস্কারটা দেওয়া হতো, এখন শুধু এমিনেন্ট মেডিকেল পার্সন এই ক্যাটাগরিতে পুরস্কারটা দেওয়া হয়। চলে যাব নেক্সট, পরের মেডিসিনাল অ্যাওয়ার্ডের নাম দেখো, ধন্বন্তরী পুরস্কার। নাম প্রত্যেকেই শুনেছি আমরা। এই পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে 1971-এ, 1971 সালে। পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে দেখো কি বলেছে, টু রেকগনাইজ দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এনি ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স ইন ইটস ওয়াইডেস্ট সেন্স ইনক্লুডিং রিসার্চ ইন ড্রাগ অ্যান্ড মেথোডোলজি অফ আয়ুর্বেদা। তাহলে আয়ুর্বেদার মেথোডোলজি, আয়ুর্বেদা থেকে যে সমস্ত মেডিসিন তৈরি হচ্ছে সেগুলোর উপরে রিসার্চ ওয়ার্কের জন্য বলতে পারো এই পুরস্কারটা দেওয়া হয়। পুরস্কারটার নাম কি, ধন্বন্তরী পুরস্কার। পুরস্কারটা প্রতিষ্ঠা কত সালে, 1971। ক্লিয়ার? আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে, 4টে পুরস্কারের নাম দেবে, দিয়ে বলবে এর মধ্যে মেডিসিনাল অ্যাওয়ার্ডটা কোনটা। এবার সেই মেডিসিনাল অ্যাওয়ার্ডের মধ্যে ধন্বন্তরী পুরস্কারের নাম থাকতে পারে, আবার আমরা আগেরটা যেটা করলাম সেই নামটাও থাকতে পারে। অথবা আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে ধন্বন্তরী পুরস্কারটা কোন সালে প্রতিষ্ঠা হয়েছে, তখন 1971, এই সালটা একটু খেয়াল রাখতে হবে। চলে যাব নেক্সট, পরেরটা দেখো। প্রশ্ন দিয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ফিল্ড ইজ আ ধন্বন্তরী অ্যাওয়ার্ড গিভেন। কোন ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়। ঠিক এই টাইপের পরীক্ষার প্রশ্ন থাকবে। সাহিত্য, ওষুধ, সামাজিক কাজ আর সাংবাদিকতা, লিটারেচার, মেডিসিন, সোশ্যাল ওয়ার্ক না জার্নালিজম। আশা করি এবার আনসার করতে পারবে। পরেরটা দেখো, এবার আমরা যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিটারেচার অ্যাওয়ার্ড। ওকে, লিটারেচার অ্যাওয়ার্ডের মধ্যে আমরা কি কি দেখবো, যেমন দেখো সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, মূর্তি দেবী অ্যাওয়ার্ড, বঙ্কিম পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, আর.এন. টেগর লিটারারি প্রাইজ আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যে পুরস্কারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে লিটারেচার অ্যাওয়ার্ডটা দেখে নেব, জাস্ট আ মিনিট। তো লিটারেচার অ্যাওয়ার্ডের মধ্যে আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে ব্যাস সম্মান। দেখো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেলে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবে যে এই পুরস্কারটা কত সালে প্রতিষ্ঠা, তখন মনে রাখবে 1991। পুরস্কারটা কারা প্রদান করে থাকে বা দিয়ে থাকে, কে কে বিড়লা ফাউন্ডেশন পুরস্কারটা দিয়ে থাকে। এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া কি, মেন ক্রাইটেরিয়া হচ্ছে কি না, দ্য লিটারারি ওয়ার্ক মাস্ট বি ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হ্যাভ বিন পাবলিশড ইন পাস্ট 10 years। অর্থাৎ এটা হিন্দি ল্যাঙ্গুয়েজে অবশ্যই এটা হতে হবে এবং লাস্ট 10 বছরের মধ্যে এটা পাবলিশড হতে হবে। স্টাফ সিলেকশনের রেসপেক্টে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে পুরস্কারটা প্রথম কে পেয়েছিল বা কত সালে, তখন 1991-এ পুরস্কারটা পায় যিনি, নাম ডক্টর রামবিলাস শর্মা, আর তার লেখাটার নাম ছিল ভারত কে প্রাচীন ভাষা পরিবার और হিন্দি। এবার একদম লেটেস্ট যদি আমরা দেখি 2022-তে পুরস্কারটা কে পাচ্ছে না, জ্ঞান চতুর্বেদী। তার নভেলটার নাম কি না, পাগলখানা। তাহলে এই যে পার্টটা 19, 20, 21, 3টে দেওয়া আছে, স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেলে দেওয়া আছে। যদি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় যেহেতু ব্যাকলগ থেকে প্রশ্ন টানে, তাই যদি আমাকে ব্যাকলগ ইয়ার থেকে প্রশ্ন দেয় আমি যাতে আনসারটা করতে পারি। পিএসসি রেসপেক্টে মনে রাখতে হবে যে কারেন্ট ইয়ার 2022 থেকে প্রশ্ন করতে পারে। কে পেয়েছে, তখন জ্ঞান চতুর্বেদী, তার লেখাটার নাম কি, পাগলখানা। এটা মনে রাখবে। প্রথম যিনি পেয়েছেন 1991, ডক্টর রামবিলাস শর্মা। পুরস্কারটা ইনস্টিটিউট হচ্ছে 1991-এ। কারা দেয় পুরস্কারটা, কে কে বিড়লা ফাউন্ডেশন। ক্লিয়ার? চলে যাব নেক্সট, পরের লিটারেচার অ্যাওয়ার্ডের মধ্যে দেখবো আমরা যেটা, সেটা হচ্ছে সরস্বতী সম্মান। একই সালে প্রতিষ্ঠা হচ্ছে 1991, একই অর্গানাইজেশন দিচ্ছে, কে কে বিড়লা ফাউন্ডেশন। কি কারণের জন্য দেওয়া হয় বা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি না, এই পুরস্কারটা আউটস্ট্যান্ডিং প্রোজ, পোয়েট্রি বা লিটারারি ওয়ার্কের উপরে দেওয়া হয়। ভারতবর্ষে টোটাল আমাদের কনস্টিটিউশনের 8 শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজের আর যে কোনো ভাষায় পুরস্কারটা পাওয়া যেতে পারে।
পুরস্কারটা প্রথম যিনি পান তার নাম হচ্ছে হরিবংশ রায় বচ্চন 1991-এ। হরিবংশ রায় বচ্চন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন। আর প্রথম বাঙালি হিসেবে পুরস্কারটা যিনি পেয়েছিলেন মনে রাখবে নামটা শঙ্খ ঘোষ 1998-এ। তার পোয়েট্রি কালেকশনের জন্য, তার পোয়েট্রি কালেকশনটার নাম ছিল গন্ধর্ব কবিতাগুচ্ছ। এবার চলে আসো একদম লেটেস্ট 2022-তে পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম কি, নাম হচ্ছে শিবা শঙ্করী, নামটা খেয়াল রাখবে। আর তার লেখাটার নাম হচ্ছে সূর্যা বংশম। তো তোমাকে লেটেস্টের অ্যাঙ্গেলে, কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেলে জিজ্ঞেস করতে পারে 2022-তে সরস্বতী সম্মান লাস্ট কে পেয়েছেন, তখন নাম হচ্ছে শিবা শঙ্করী, তার লেখাটার নাম হচ্ছে সূর্যা বংশম। এছাড়া যদি তোমাকে বলা হয় প্রথম পুরস্কারটা কে পেয়েছে, না হরিবংশ রায় বচ্চন, প্রথম বাঙালি হিসেবে পুরস্কারটা কে পেয়েছে, শঙ্খ ঘোষ। ক্লিয়ার? পুরস্কারটার নাম সরস্বতী সম্মান, ইনস্টিটিউটেড ইন 1991। কোন অর্গানাইজেশন দেয়, না কে কে বিড়লা ফাউন্ডেশন পুরস্কারটা দিয়ে থাকে। চলে যাব নেক্সট, পরেরটা দেখো। পরের পুরস্কারটার নাম হচ্ছে দেখো জ্ঞানপীঠ পুরস্কার। এটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে, 1961। ভালো করে খেয়াল করে দেখবে 1961-এ পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে। আর পুরস্কারটা প্রথম যদি বলো দেওয়া হয়েছে কত সালে, তখন মনে রাখবে 1965-এ প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছে। যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে জি শঙ্কর কুরুপ, একজন মালায়ালাম রাইটার। তার কবিতা গুচ্ছটার নাম কি ছিল, না ওডা পুজল, যে লেখাটার জন্য ইনি 1965-এ জ্ঞানপীঠ পুরস্কার পান। জ্ঞানপীঠ পুরস্কার, যেটাকে ভারতবর্ষের সাহিত্যের রেসপেক্টে সর্বোচ্চ পুরস্কার কাউন্ট করা হয়, এই পুরস্কারটা কারা দিয়ে থাকে, ভারতীয় জ্ঞানপীঠ অর্গানাইজেশন পুরস্কারটা দিয়ে থাকে। এই পুরস্কারটা কি কারণের জন্য দেওয়া হয়, ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টুয়ার্ডস লিটারেচার। লিটারেচারে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের ক্ষেত্রে পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটার ক্ষেত্রে মনে রাখবে বেঙ্গলি নভেলিস্ট আশাপূর্ণা দেবী বিকাম দ্য ফার্স্ট ওম্যান টু উইন দ্য অ্যাওয়ার্ড। তাহলে প্রথম মহিলা হিসেবে যদি বলো পুরস্কারটা কে পান, আশাপূর্ণা দেবী। প্রথম বাঙালি মহিলা হিসেবে যদি বলো কে পান, তখনও আনসার হচ্ছে আশাপূর্ণা দেবী। ইনি আর 1960 এনার যে বইটা ছিল, বইটার নাম কি ছিল, নভেলটার নাম মনে রাখবে প্রথম প্রতিশ্রুতি। যে নভেলটার জন্য আশাপূর্ণা দেবী 1976-এ এই পুরস্কারটি পান। মনে রাখবে প্রথম প্রতিশ্রুতি পাবলিশড হচ্ছে 1965-এ। যে বইটাকে কেন্দ্র করে 1976-এ আশাপূর্ণা দেবী প্রথম এই পুরস্কারটি পাচ্ছেন। 2018-এ পুরস্কারটা পেয়েছিলেন 54তম পুরস্কার অমিতাভ ঘোষ। 55তম পুরস্কারটা 2019-এ পেয়েছিলেন আক্কিথাম অচ্যুথাম নাম্বুথুরি। 56তম যে পুরস্কারটা 2021-এর রেসপেক্টে যিনি পেয়েছিলেন তার নাম নীলমণি ফুকান, একজন অসমীয় ভাষার কবি। আর 57তম পুরস্কার 2022 লেটেস্ট যেটা, সেটার ক্ষেত্রে মনে রাখবে দামোদর মৌজো, ইনি একজন কোঙ্কানি ভাষার লেখক। তাহলে আমাকে কারেন্ট কোশ্চেন দিতে পারে কোনটা, 2022-তে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে, বা 57তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে বা কে পেয়েছে। তম দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, তাই কত তম এটা একটু খেয়াল রাখতে হবে। আর পুরস্কারটার নাম কি বললাম, জ্ঞানপীঠ পুরস্কার। প্রতিষ্ঠা হচ্ছে 1961, প্রথম পুরস্কারটা দেওয়া হচ্ছে 1965। যিনি যাকে প্রথম পুরস্কারটা দেওয়া হলেন তিনি হলেন একজন মালায়ালাম ভাষার কবি, যার নাম হচ্ছে জি শঙ্কর কুরুপ। এনার লেখাটার নাম কি, না ওডা কুজল। এটা একটা মালায়ালাম ভাষার পোয়েট্রি কালেকশন বলতে পারো। প্রথম মহিলা হিসেবে পুরস্কারটি যিনি পেলেন তার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী। 1976-এ ইনি এই পুরস্কারটি পান। আর লাস্ট যদি দেখি 2022-তে 57তম হিসেবে পুরস্কারটি যিনি পেলেন তার নাম হচ্ছে দামোদর মৌজো। পুরস্কারটার নাম তাহলে কি বললাম, না জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট পুরস্কারটার নাম দেখবো আমরা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তো সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা কত সাল, পরীক্ষার প্রশ্ন আসে, খেয়াল রাখবে 1954। এই পুরস্কারটা দিয়ে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পুরস্কারটা দেওয়া হয়। পুরস্কারটা কি ক্যাটাগরিতে দেওয়া হয়, তখন মনে রাখবে আমাদের সংবিধানের 8 শিডিউলে যে 22টা লিস্টেড ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 22টা লিস্টেড ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ এবং রাজস্থানী, মানে টোটাল যদি দেখি 24টা ভাষায় এই পুরস্কারটা দেওয়া হয়। টোটাল যদি দেখি 24টা ভাষায় এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা প্রথম দেওয়া স্টার্ট হচ্ছে 1954-এ। প্রথম বাঙালি হিসেবে যদি বলো পুরস্কারটা পাচ্ছেন 1955-এ কে, না জীবনানন্দ দাশ। তার পোয়েট্রি কালেকশনটার জন্য, তার পোয়েট্রি কালেকশনটার নাম কি ছিল, শ্রেষ্ঠ কবিতা।
আর যদি দেখি 2020-তে লেটেস্ট যদি আমরা দেখি 2020-তে, তাহলে সেখানতে দেখবে মণিশঙ্কর মুখোপাধ্যায়, তার লেখাটার নাম 1181। ওকে, 1181। এবার এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রতি বছরই দেওয়া হয়। তাহলে একদম লেটেস্টটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো 2022 এর রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে বাংলায় যিনি পেয়েছেন তার নাম কি? তপন বন্দ্যোপাধ্যায়। আর লেখাটার নাম কি না? বীরবল। তাহলে এখানে দেখো 2022-তে টোটাল এখানে আমি 5টা ক্যাটাগরি, অর্থাৎ ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু এবং বেঙ্গলি, 5টা ক্যাটাগরিতে কারা কি পেয়েছে সেই নাম এবং তার লেখার নাম বলা আছে। পিএসসি রেসপেক্টে বা স্টাফ সিলেকশন কমিশনের রেসপেক্টে তোমাকে লেটেস্ট এই জায়গা থেকে প্রশ্ন করবে। যেমন তোমাকে বলতে পারে 2022-তে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইংলিশে যিনি পেয়েছেন তার নাম কি? নাম জিজ্ঞেস করতে পারে। নাম জিজ্ঞেস করলে অনুরাধা রয়। আর যদি বলে তার লেখাটার নাম কি? অল দ্য লাইভস উই নেভার লিভড। তোমাকে বলতে পারে হিন্দিতে কে পেয়েছে? বদ্রী নারায়ণ, তার লেখাটার নাম কি? তুমাদি কে শব্দ। নেক্সট তোমাকে বলতে পারে সংস্কৃতে যিনি পেয়েছেন তার নাম কি? জনার্দন প্রসাদ পান্ডে মণি, তার লেখাটার নাম কি না? পোয়েট্রি কালেকশনটার নাম হচ্ছে দীপ মণিকম। নেক্সট দেখো অনিশ আশফাক, যে কিনা উর্দুতে পেয়েছে, তার নভেলটার নাম কি? খোয়াব শরাব। তো এইরকম তুমি যদি 2022 এর টোটাল এই 5টা ক্যাটাগরি যদি ভালো করে পড়ে রাখতে পারো, তাহলে স্টাফ সিলেকশন কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ পিএসসির যে কোনো পরীক্ষায় সাহিত্য একাডেমি থেকে যদি কোনো প্রশ্ন দেয় তুমি ডেফিনেটলি আনসার করতে পারবে। চলে যাবো নেক্সট, পরের পুরস্কারটা যদি আমরা দেখি, মূর্তি দেবী অ্যাওয়ার্ড। দেখো এই পুরস্কারটাও কারা দিয়ে থাকে? এই পুরস্কারটাও দিয়ে থাকে ভারতীয় জ্ঞানপীঠ অর্গানাইজেশন। এই পুরস্কারটা কাদের দেওয়া হয়? শুধুমাত্র মনে রাখবে অনলি টু ইন্ডিয়ান রাইটার, মানে শুধুমাত্র ভারতীয় রাইটার যারা, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। আমাদের কনস্টিটিউশনের 8 শিডিউলে যে কটা ভাষা আছে সে কটা ভাষার উপরেই পুরস্কারটা দেওয়া হয়, কিন্তু কোনো ব্যক্তিকে মরণোত্তর এই পুরস্কার কিন্তু দেওয়া হয় না। নো পস্থুমাস কনফেরাল অর সেলফ নমিনেশন এখানে কিন্তু দেওয়া হয় না। ওকে, তাহলে আমাদের কনস্টিটিউশনের 8 ল্যাঙ্গুয়েজে যে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, 8 শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ভাষা তার সাথে ইংলিশ এখানে তোমার ক্রাইটেরিয়া হিসেবে বলতে পারো ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে দেওয়া হয়। পুরস্কারটা দিয়ে থাকে ভারতীয় জ্ঞানপীঠ অর্গানাইজেশন, পুরস্কারটা দেওয়া হয়, কিন্তু কোনো লেখককে মরণোত্তর পুরস্কার এক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। পুরস্কারটা প্রথম স্টার্ট হচ্ছে যদি তুমি দেখো 1983-তে দেওয়া চালু হচ্ছে, প্রতিষ্ঠা 61-এ। তাহলে 1961-এ প্রতিষ্ঠা, প্রথম দেওয়া চালু হচ্ছে 1983-তে। আর প্রথম যিনি পান 83-তে, তার নাম C.K. নাগরাজা রাও। প্রথম বাঙালি হিসেবে পুরস্কারটা পেয়েছিলেন 2017 সালে, নাম হচ্ছে জয় গোস্বামী। আর 2019-এ এই পুরস্কারটা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি। তার লেখাটার নাম ছিল কি না? আস্তি और ভবতি, যেটা কিনা একটা হিন্দিতে লেখা। তাহলে এখান থেকে আমাকে মনে রাখতে হবে মূর্তি দেবী অ্যাওয়ার্ড। আমাকে পরীক্ষার প্রশ্নটা এইভাবে করতে পারে, 4টে অ্যাওয়ার্ডের নাম দিয়ে বলতে পারে এর মধ্যে কোনটা লিটারেচার অ্যাওয়ার্ড। সেখানে একটা অপশন যদি মূর্তি দেবী থাকে তাহলে ডেফিনেটলি মূর্তি দেবী অ্যাওয়ার্ড আনসার নেব। আমাকে প্রশ্ন করতে পারে মূর্তি দেবী অ্যাওয়ার্ড এই পুরস্কারটা কোন অর্গানাইজেশন দিয়ে থাকে, তখন আনসার হচ্ছে অপশন এরকম থাকতে পারে কে বিড়লা ফাউন্ডেশন বা ভারতীয় জ্ঞানপীঠ অর্গানাইজেশন, তখন আনসার নেব ভারতীয় জ্ঞানপীঠ অর্গানাইজেশন। আমাকে বলতে পারে প্রথম মূর্তি দেবী অ্যাওয়ার্ড বাঙালি হিসেবে কে পান, তখন আনসার হচ্ছে জয় গোস্বামী, বা সাল দিয়ে জিজ্ঞেস করলে তখন মনে রাখবো 2017। চলে যাও নেক্সট, পরের পুরস্কারটার নাম কি দেখো, বঙ্কিম পুরস্কার। ইট ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড given by the government of West Bengal for contribution to Bengali fiction। তাহলে বেঙ্গলি ফিকশনে বলতে পারো হাইয়েস্ট বা সর্বোচ্চ পুরস্কার হিসেবে পুরস্কারটা দিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। পুরস্কারটার নাম বঙ্কিম পুরস্কার। এই পুরস্কারটা প্রতিষ্ঠা কত সাল, তখন মনে রাখবে 1975-এ পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে। প্রথম 75-এ যিনি পাচ্ছেন তার নাম হচ্ছে প্রবোধ চন্দ্র সেন। আর 2023-তে এই পুরস্কারটা যাকে দেওয়া হয়েছে অন্নপূর্ণা নভেলের জন্য, তার নাম হচ্ছে জয়ন্ত দে। তাহলে লেটেস্ট যদি তোমাকে জিজ্ঞেস করে 2023 রেসপেক্টে বঙ্কিম পুরস্কার কে পেয়েছে, জয়ন্ত দে। তার নভেলটার নাম অন্নপূর্ণা। পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে 1975-এ। পুরস্কারটা প্রথম 1975-এ যিনি পান তার নাম প্রবোধ চন্দ্র সেন।
আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো ফিকশনে, বেঙ্গলি ফিকশনের উপরে এটাই হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। পুরস্কারটার নাম বঙ্কিম পুরস্কার। চলে যাব নেক্সট। পরের অ্যাওয়ার্ডটা দেখো, টেগর লিটারারি প্রাইজ। আমাকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় কত সালে? 2018। ওকে, আচ্ছা দেখো এখানে একটু দেখে নাও, দ্য রবীন্দ্রনাথ টেগর লিটারারি প্রাইজ ইট ইজ আ লিটারারি অনার ইন ইন্ডিয়া, যেটা কিনা প্রত্যেক বছর দেওয়া হয়। অফ ইন্ডিয়ান অথার, ভারতীয় অথার যারা রয়েছে তাদেরকে পুরস্কারটা দেওয়া হয়, বা যারা ভারতের বাইরে আছে ভারতীয় তাদেরকে ওই পুরস্কারটা দেওয়া হয়। কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয়? নভেল, শর্ট স্টোরি, পোয়েট্রি, ড্রামা, অরিজিনালি রিটেন ইন এনি অফ ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট বাট ট্রান্সলেটেড টু ইংলিশ। তাহলে হয় লেখাটা নভেল, শর্ট স্টোরি, পোয়েট্রি, ড্রামা হতে হবে, অথবা যে কোনো ভারতীয় যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো আছে তার মধ্যে একটা হতে হবে যে ভাষায়, কিন্তু অবশ্যই সেটা ইংলিশে ট্রান্সলেট হতে হবে, তবেই এই পুরস্কারটা পাওয়া যেতে পারে। ওকে, তার মানে ভারতীয় যে কোনো ভাষায় লেখা সেটা যদি ইংলিশে ট্রান্সলেট হয় তবে তুমি এই পুরস্কারটার জন্য নমিনেশন পেতে পারো। পুরস্কারটা প্রথম ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন যদি বলো কত সাল? 2018। এটা যে লেখাটার জন্য সেটা হচ্ছে কবির, যেটা কিনা ট্রান্সলেটেড টু ইংলিশ বাই রবীন্দ্রনাথ টেগর ইটসেলফ, তারই একটা লেখাকে পুরস্কৃত করা হয়, এবং ইংলিশে ট্রান্সলেট করে যে নামটা রাখা হয় সেটা কি না 100 পোয়েম অফ কবির, যেটা কিনা একটা পোয়েট্রি কালেকশন ছিল। তাহলে এই পুরস্কারটাই বলতে পারো প্রথম 2018 সালে দেওয়া হয়। পুরস্কারটার নাম টেগর লিটারারি প্রাইজ। তো আগে যে পুরস্কারগুলো পড়লাম আমরা, জ্ঞানপীঠ পুরস্কার, ব্যাস সম্মান, সরস্বতী সম্মান, এগুলো দিয়েই তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নটা আসে। তুলনামূলক কম ইম্পর্টেন্ট হচ্ছে RN টেগর লিটারারি প্রাইজ যেটা, সেটা। চলে যাবো, দেখো এখানে একটা প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন বা স্টেট অ্যাওয়ার্ডেড দ্য ব্যাস সম্মান অ্যান্ড সরস্বতী সম্মান ইন দ্য ফিল্ড অফ লিটারেচার। তাহলে এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্য কি বলছে ব্যাস সম্মান এবং সরস্বতী সম্মান লিটারেচার ফিল্ডে দিয়ে থাকে? কোন অর্গানাইজেশন? হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন বা স্টেট। আচ্ছা, এখানে কিছু স্টেটের নাম, কিছু অর্গানাইজেশনের নাম বলা আছে, এর মধ্যে থেকে কোন অর্গানাইজেশন বা কোন স্টেট বলছে ব্যাস সম্মান এবং সরস্বতী সম্মান লিটারেচার ফিল্ডে দিয়ে থাকে? মধ্যপ্রদেশ, KK বিড়লা ফাউন্ডেশন, টাটা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টাল ট্রাস্ট, না উত্তরপ্রদেশ? কোনটা আনসার হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে যাব নেক্সট, পরেরটা। নেক্সট সেগমেন্টটা যদি আমরা দেখি, দেখো স্পোর্টস অ্যাওয়ার্ড। স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে যদি আমরা বলি তাহলে সর্বোচ্চ পুরস্কার কোনটা? আমরা জানি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটা হচ্ছে ভারতের খেলাধুলার জগতের সর্বোচ্চ পুরস্কার। সেকেন্ড হাইয়েস্ট কোনটা? আনঅফিসিয়ালি সেকেন্ড হাইয়েস্ট যদি আমরা বলি সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। থার্ড যদি বলা হয় তাহলে কোচেদের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটাকে কাউন্ট করা হয়, তখন আমরা বলবো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। আর ভারতবর্ষে খেলাধুলার জগতে যদি বলা হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কোনটা, সেক্ষেত্রে মনে রাখবো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। তাহলে এবার আমরা এই প্রত্যেকটা অ্যাওয়ার্ড ইন্ডিভিজুয়াল একবার দেখে নেব। তো দেখো, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটার আগের নাম ছিল সেটাই এখন নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, কি তাই তো? এই যে নামটা চেঞ্জ হয়েছে, তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে এই নামটা চেঞ্জ হলো কত সালে, সেক্ষেত্রে মনে রাখবে 2019-এ। এটাকে বলা হয় হাইয়েস্ট স্পোর্টিং অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। এটা প্রথম দিকে নামকরণ করা হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে। পুরস্কারটা প্রতিষ্ঠা হয় 1991-92-তে। পুরস্কারটা দিয়ে থাকে কারা? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে দেওয়া হয়। পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি না পারফরমেন্স বাই এ স্পোর্টস পারসন ইন এ ইয়ার, অর্থাৎ ব্যাকলগ এক বছর একটা স্পোর্টস পারসন যা পারফর্ম করবে সেটাই মেজারমেন্ট করা হয় এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে। এই পুরস্কারটা প্রথম যিনি পান তার নাম কি? বিশ্বনাথন আনন্দ। কোন খেলার সঙ্গে যুক্ত? চেস। কোন সময় ইনি পেয়েছিলেন পুরস্কারটা? 91-92-তে। আমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে 2022-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কে পায়? তখন নাম হচ্ছে অশান্ত শরৎ কমল। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর রেসপেক্টে আমাকে এনার নামটা দিয়ে জিজ্ঞেস করবে যে 2022-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কে পায়? তখন নাম হচ্ছে অশান্ত শরৎ কমল। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। তাহলে ক্লিয়ার?
তাহলে ভারতবর্ষে খেলাধুলোর সর্বোচ্চ পুরস্কারটার নাম কি? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যার আগের নাম কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। পুরস্কারটা প্রতিষ্ঠা কত সাল? 91-92 প্রতিষ্ঠা। প্রথম কে পাচ্ছে? বিশ্বনাথন আনন্দ প্রথম এই পুরস্কারটা পাচ্ছে। কোন খেলার সঙ্গে যুক্ত ইনি? দাবা খেলার সঙ্গে যুক্ত ছিলেন ইনি। আর লেটেস্ট এই পুরস্কারটা কে পাচ্ছে? অচন্ত শরৎ কমল। কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। কোন সালের পুরস্কার এটা? 2022 এর পুরস্কার এটা। চলে যাব নেক্সট, খেলাধুলো সংক্রান্ত পরের পুরস্কারটার নাম কি? না দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। এখান থেকে এক কথায় একটা জিনিসই মনে রাখবে, এই পুরস্কারটা কাদের দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং কোচিং এর জন্য পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা প্রথম যিনি পান 1985-এ তিনজনকে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়। বালাচন্দ্র ভাস্কর ভাগবত, যিনি কিনা রেসলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। ওম প্রকাশ ভারদ্বাজ, যিনি কিনা বক্সিং এর সঙ্গে যুক্ত ছিলেন। ও এম নাম্বিয়ার, যিনি কিনা অ্যাথলিটস এর সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এটা হচ্ছে প্রথম। এই প্রথমটা পড়ার পিছনে কারণটা হচ্ছে যে ও এম নাম্বিয়ার নামটা পেলে, এটা ইনি ছিলেন কি না কোচ অফ পিটি ঊষা। তো ইনি সম্প্রতি মারা গেছেন, তাই আমাকে পরীক্ষায় বলতে পারে যে পিটি ঊষার কোচ যিনি সম্প্রতি মারা গেছেন বা যিনি কিনা ছিলেন প্রথম দ্রোণাচার্য অ্যাওয়ার্ডই 1985-এ, নাম কি? নাম হচ্ছে ও এম নাম্বিয়ার। বা কোশ্চেনটা এইভাবেও করতে পারে যে ও এম নাম্বিয়ার ইনি সম্প্রতি মারা গেছেন, ইনি প্রথম দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1985-এ, ইনি কার কোচ ছিলেন? তখন আনসার হচ্ছে পিটি ঊষার কোচ ছিলেন। চলে যাব লেটেস্ট 2022-তে, যদি আমরা দেখি এই পুরস্কারটা কারা কারা পাচ্ছে, তাহলে দেখো জীবন জোত সিং তেজা আর্চারিতে, মোহাম্মদ আলী কামার বক্সিং এ, সুমা সিদ্ধার্থ সিরুহর প্যারাশুটিং এ, আর সুজিত মান রেসলিং এ। এখান থেকে অবশ্যই যে নামটা মনে রাখবে, মোহাম্মদ আলী কামার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? না বক্সিং। এখন ইনি কোচ হয়েছেন, কোচের জন্য তার কোচিং এর জন্য ইনি সম্প্রতি দ্রোণাচার্য পুরস্কার পেলেন। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে যে মোহাম্মদ আলী কামারকে সম্প্রতি কোন পুরস্কারে সম্মানিত করা হলো? তখন তোমার আনসার হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। চলে যাব নেক্সট, খেলাধুলো সংক্রান্ত পুরস্কারের মধ্যে অর্জুন অ্যাওয়ার্ড। তো এখানে একটু বলে রাখি, দেখো 2022-তে টোটাল অর্জুন অ্যাওয়ার্ডই হচ্ছে 25। তো 25টা নাম আমরা এখানে রাখতে পারিনি, মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর নাম রাখা হয়েছে। যেমন দেখো সীমা পুনিয়া, লক্ষ্য সেন, এইচ.এস. প্রণয়, অমিত পনগল, নিখাত জরিন, আর প্রজ্ঞানন্দা, যারা কিনা এই পুরস্কারটা পেয়েছে। কারা কোন খেলার সঙ্গে যুক্ত অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবে। ওয়ান লাইনার হিসেবে বা সহজ প্রশ্ন হিসেবে কিন্তু তোমাকে এগুলো দিতেই পারে যে নিখাত জরিন যে কিনা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে 2022-তে, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বলে চারটে অপশন। বা আর প্রজ্ঞানন্দা যিনি কিনা 2022-তে অর্জুন পুরস্কার পেয়েছেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত বলে এরকম অপশন দিতে পারে। নামগুলো খেয়াল রাখবে। এবার আসছি আমরা অরিজিনাল অ্যাওয়ার্ডটাতে। দেখো পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে 1961। পুরস্কারটার নাম কি? অর্জুন অ্যাওয়ার্ড। পুরস্কারটা কারা দিয়ে থাকে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার এবং স্পোর্টসের তরফ থেকে দেওয়া হয়। পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি? টু রেকগনাইজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস। তাহলে খেলাধুলোর জগতে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য এই পুরস্কারটা দেওয়া। এবার হচ্ছে নিজে একটু জানার জন্য দেখো পুরস্কারটা আগে কি ক্রাইটেরিয়া দেওয়া হতো, এখন কি ক্রাইটেরিয়া দেওয়া হয়। তা আগে কি হতো? আগে ক্রাইটেরিয়া ছিল হচ্ছে তুমি যদি ব্যাকলগ 4 বছর খুব ভালো পারফর্ম করো এবং প্রেজেন্ট ইয়ারেও যদি তোমার পারফরমেন্সের খুব ভালো হয়, তাহলে এই 5 বছরের পারফরমেন্সকে ক্যালকুলেশন করে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হতো। কিন্তু এখন এখানে একটুখানি সিস্টেমটা চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে আগে দেখে নাও। দেখো, the government revised the criteria for Arjun Award over the year. As per the revised guideline, to be eligible for the award, a sports person should not only have had good performance consistently for the previous 4 years at the international level with excellence for the year for which the award is recommended. এইটুকু পর্যন্ত আগেই বলেছি যে শুধুমাত্র যে তুমি ভালো আন্তর্জাতিক স্তরে ভালো পারফর্ম করছো বা লাস্ট 4 বছর যে তুমি দুর্দান্ত পারফরমেন্স করে এসছো, শুধু এইটুকু আগে ক্রাইটেরিয়া ছিল, এখন কিন্তু শুধু এইটুকুতে হবে না। এখন কি বলছে? বাট শুড অলসো হ্যাভ শোন কোয়ালিটি অফ লিডারশিপ, স্পোর্টসম্যানশিপ অ্যান্ড দ্য সেন্স অফ ডিসিপ্লিন।
তাহলে তোমার মধ্যে কোয়ালিটি অফ লিডারশিপ থাকতে হবে, স্পোর্টসম্যানশিপ থাকতে হবে, সেন্স অফ ডিসিপ্লিন থাকতে হবে, তবেই তুমি এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হবে। তার মানে আমি হতে পারে খুব ভালো একজন ব্যাটসম্যান, আমি হতে পারে রান মেশিন, আমি হতে পারে খুব ভালো একজন বোলার, কিন্তু আমার মধ্যে যদি সেই স্পোর্টসম্যানশিপটা না থাকে, ডিসিপ্লিন যদি না থাকে, তাহলে কিন্তু আমি এই পুরস্কারটা পাওয়ার ক্ষেত্রে মনোনীত হব না। এটা খেয়াল রাখতে হবে। আগে কি ছিল, আচ্ছা তুমি ভালো প্লেয়ার, তুমি ভালো পারফর্ম করেছো লাস্ট 4 বছর আন্তর্জাতিক ক্ষেত্রে, ঠিক আছে তুমি এই পুরস্কারটা পেতে পারো। কিন্তু এখন কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ম্যানারিজমগুলোকে কিন্তু অ্যাড করে দিয়েছে। এইগুলো যদি মেনটেন হয় তবেই তুমি এই পুরস্কারটা পেতে পারো। তাই এটাকে আর এই পুরস্কারটাকে মনে রাখবে, আনঅফিশিয়ালি সেকেন্ড হাইয়েস্ট পুরস্কার বলা হয়। আনঅফিশিয়ালি কেন বলছি না, অফিশিয়ালি কোথাও বলা নেই যে এটাই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। ওকে, তাই এটা মনে রাখবে, সর্বোচ্চ পুরস্কার একটাই, সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তারপর পরপর অন্যান্য পুরস্কারগুলো। চলে যাব নেক্সট, পরের পুরস্কারটা দেখো, যেটা হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। দেখো প্রথমটা যেটা পড়েছি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, উইচ ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন স্পোর্টস, আর এটা শুধু ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। এটা মনে রাখবে, এটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন স্পোর্টস, খেলাধুলোর জগতে তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। ওকে, এই পুরস্কারটা কার নামে দেওয়া হচ্ছে না, ধ্যানচাঁদের নামে দেওয়া হচ্ছে, যিনি কিনা ছিলেন একজন ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার, যে তার কেরিয়ারে 1000-এরও বেশি গোল করেছে, যার কেরিয়ারটা স্প্যান করেছিল 20 বছর, 1926 থেকে 1948 পর্যন্ত। পুরস্কারটা প্রতিষ্ঠা হয়েছে 2002-তে, আর এই পুরস্কারটা প্রথম 2002-তে কজন পেয়েছে না, 4 জন পেয়েছে, যেমন হচ্ছে শাহরাজ বিরাজদার বক্সিং এ, অশোক দিওয়ান হকিতে, অপর্ণা ঘোষ বাস্কেটবলে, 3 জনকে দেওয়া হয়েছে, যাদের কিনা 2002-এ এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে 2002-তে পুরস্কারটা প্রতিষ্ঠা হয়েছে, 2002-তে পুরস্কারটা 3 জনকে দেওয়া হয়েছে, শাহরাজ বিরাজদার, অশোক দিওয়ান, অপর্ণা ঘোষ, যাদের কিনা পুরস্কারটা দেওয়া হয়েছে। বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখবে পুরস্কারটা প্রতিষ্ঠা 2002। পুরস্কারটা কি ওরিয়েন্টেশন পুরস্কার না, ইট ইজ আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন স্পোর্টস, খেলাধুলোর জগতে এটাই হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। তোমাকে পরীক্ষার প্রশ্ন এটা দেবে যে ভারতবর্ষে খেলাধুলোর জগতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটার নাম কি, তখন আনসার হচ্ছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। তাহলে স্পোর্টস অ্যাওয়ার্ড আমাদের কমপ্লিট, লিটারেচার অ্যাওয়ার্ড আমাদের কমপ্লিট। নেক্সট চলে যাব পরের সেগমেন্টটা। তার আগে একটা প্রশ্ন আছে, যেখানে বলছে দ্য অর্জুন অ্যাওয়ার্ড ওয়্যার ইনস্টিটিউটেড ইন হুইচ ইয়ার, কোন বছর অর্জুন পুরস্কার প্রতিষ্ঠা হয় বা প্রবর্তন করা হয়। 4টে সাল বলা আছে, 1963, 65, 61, 57। দেখে আনসার করবে। চলে যাব পরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যাকে আরেকভাবে বলা হতো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। নেক্সট বলছে অর্জুন অ্যাওয়ার্ড and other sports award are given to the sports person on August 29 every year, which is the birthday of। অর্থাৎ এক কথায় বললে খেলাধুলো সংক্রান্ত যে কটা পুরস্কার আছে সে কটা পুরস্কার প্রত্যেক বছর দেওয়া হয় 29 আগস্ট। এটা কার জন্মদিন? 4টে নাম বলা আছে, কেডি যাদব, পলি উমরিগর, রাজীব গান্ধী, মেজর ধ্যানচাঁদ। যেটা আনসার হবে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। চলে যাও পরেরটা। নেক্সট দেখো সিনেমা অ্যাওয়ার্ড। সিনেমা অ্যাওয়ার্ডের মধ্যে প্রথম যেটা দেখবো আমরা কি আছে না ন্যাশনাল অ্যাওয়ার্ড। তা আমাকে পরীক্ষার প্রশ্ন যেটা খুব সিম্পল দেয় যে ন্যাশনাল অ্যাওয়ার্ড এস্টাবলিশড কত সালে, জাস্ট এটা মনে রাখবে 1954। সিনেমা জগতের মধ্যে সর্বোচ্চ পুরস্কার, তাই না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটাকে আমরা বলে থাকি, সে ন্যাশনাল অ্যাওয়ার্ডটার প্রতিষ্ঠা কত সাল, জাস্ট এটা মনে রাখবে 1954। আর প্রেজেন্ট ইয়ারের অর্থাৎ বা লাস্ট ইয়ারে যদি আমি দেখি সেটা এখানে 2022টা বলা আছে, যেহেতু 2023টা এখনো ডিক্লেয়ার হয়নি। আবার 23 ডিক্লেয়ার যখন হবে তখন আবার 23টা আমরা করে নেবো, এর সাথে অ্যাড অন করে নেবো। তো প্রতি বছরই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে অনেক ক্রাইটেরিয়া থাকে, এখানে জাস্ট যেগুলোকে কালারিং করে দেওয়া আছে সেগুলো একটু খেয়াল রাখবে। 2022-এর রেসপেক্টে দেখো বেস্ট ফিচার ফিল্ম হয়েছে কি না সোরারাই পত্রু। বেস্ট অ্যাক্টর দুজনকে বাছা হয়েছিল, একজনের নাম হচ্ছে সূর্যা আর একজনের নাম হচ্ছে অজয় দেবগন। সূর্যা সিনেমাটার নাম হচ্ছে সোরারাই পত্রু, অজয় দেবগনের সিনেমাটার নাম হচ্ছে তানাজি দ্য আনসাং ওয়ারিয়ার।
একই রকম তোমার যদি বলা হয় বেস্ট পপুলার ফিল্ম, যে কিনা প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট, কোন সিনেমাটা হয়েছে, তখন আনসার হচ্ছে তানাজি। তোমাকে যদি বলা হয় বেস্ট হিন্দি ফিল্ম কোনটা এবারে পেয়েছে, তখন আনসার হচ্ছে তুলসীদাস দুনিয়ান। তোমাকে যদি বলা হয় ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর, যদি বলা হয় সিনেমাটার নাম কি, তখন যিনি পেয়েছেন তার নাম কি, তার নাম হচ্ছে তোমার ম্যাডোনি অশ্বিন, আর তার সিনেমাটার নাম কি না ম্যান্ডেলা, যে সিনেমাটার জন্য ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট যদি বলা হয় মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেটের মধ্যে সব থেকে টপে কে আছে, মধ্যপ্রদেশ, আর স্পেশাল মেনশন করা হয়েছে যদি বলো দুটো স্টেটকে, একটা উত্তরাখণ্ড, একটা হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে তুমি মনে রাখবে বেসিক্যালি মধ্যপ্রদেশ হচ্ছে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট পুরস্কারটা পেয়েছে। তো এইরকমই প্রতি বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া হয়। এখানে অন্যান্য ক্রাইটেরিয়াগুলো যদিও দেওয়া আছে, বাট করার দরকার নেই। তুমি এখানে বেস্ট ফিচার ফিল্ম সোরারাই পত্রু এটা খেয়াল রাখবে, বেস্ট অ্যাক্টর দুজন হয়েছেন সূর্যা এবং অজয় দেবগন, এটা খেয়াল রাখবে, তাদের সিনেমার নামটা খেয়াল রাখবে, আর বেস্ট হিন্দি ফিল্ম কোনটা হয়েছে সেটা খেয়াল রাখবে। সিনেমা অ্যাওয়ার্ডের মধ্যে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। প্রথম প্রশ্ন হয় পুরস্কারটা প্রথম দেওয়া হচ্ছে কত সালে, 1969-এ। ওকে, দাদা সাহেব ফালকে পুরস্কার, এটাকে বলা হয় ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দ্য ফিল্ড অফ সিনেমা, সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার বলা হয় দাদা সাহেব ফালকে পুরস্কারকে, যেটা প্রত্যেক বছর দেওয়া হয় কোথায় না, ওই যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি যেটা হচ্ছে সেই অনুষ্ঠানেই বলতে পারো এই পুরস্কারটা দেওয়া হয়। অর্থাৎ এই পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো অনুষ্ঠান কিন্তু তৈরি করা হয় না, ন্যাশনাল অ্যাওয়ার্ডের মঞ্চ থেকেই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। নেক্সট যদি আমরা দেখি, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কাকে স্মরণ করে না দাদা সাহেব ফালকে স্মরণে বলতে পারো পুরস্কারটা ইন্ট্রোডিউস করা হয়। নেক্সট দাদা সাহেব ফালকে এনার নিক নেমটা কি এটা মনে রাখবে, এনাকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, যার প্রথম ফুল লেন্থ ফিচার ফিল্মটার নাম কি ছিল, রাজা হরিশ্চন্দ্র, যেটা পাবলিশ হয়েছিল বা রিলিজ হয়েছিল কত সালে, 1913-এ। আর প্রথম এই দাদা সাহেব ফালকে পুরস্কার যিনি পান তার নাম কি, নাম হচ্ছে দেবিকা রানী। কত সালে, 1969-এ প্রথম ইনি পুরস্কারটা পান। আমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে 68তম দাদা সাহেব ফালকে পুরস্কার যিনি পান তার নাম কি, তখন মনে রাখবে নাম হচ্ছে আশা পারেখ। আশা পারেখ এই পুরস্কারটা পান 2022-এ। 68তম যেটা, এটা কোন সালের পুরস্কার, 2020-র পুরস্কার। 2020 পুরস্কারটা 2022-এ পাচ্ছে আশা পারেখ। তো আমার ওটা মনে রাখার দরকার নেই, আমার মনে রাখবে লাস্ট দাদা সাহেব ফালকে পুরস্কার, সরি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন তার নাম কি, আশা পারেখ। ইনি কততম পুরস্কারটা পেয়েছেন, তখন মনে রাখবে 68তম। এই 68তম দিয়েই পরীক্ষার প্রশ্নটা হয়। তাহলে এই স্লাইড থেকে মনে রাখার বিষয় কি না, ভারতবর্ষের সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কারটার নাম দাদা সাহেব ফালকে পুরস্কার, প্রতিষ্ঠা 1969-এ। প্রথম যিনি পাচ্ছেন কে না দেবিকা রানী, সালটা ছিল 1969, আর লেটেস্ট যিনি পেলেন তার নাম কি, আশা পারেখ। চলে যাবো নেক্সট সেগমেন্টটা, মিউজিক্যাল অ্যাওয়ার্ড। মিউজিক্যাল অ্যাওয়ার্ডের মধ্যে নাম একটাই মনে রাখবো আমরা, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। এনার নামে ভারতবর্ষে বিভিন্ন সরকার, রাজ্য সরকার এই পুরস্কারটা লঞ্চ করেছে। যেমন আমরা যদি দেখি, প্রথম এই পুরস্কারটা লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ সরকার 1984-এ। ওকে, পরবর্তীকালে যদি দেখি আমরা মহারাষ্ট্র গভর্নমেন্ট আবার এই পুরস্কারটা চালু করছে 1992-তে। মহারাষ্ট্র গভর্নমেন্ট পুরস্কারটার নাম রাখে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আর মধ্যপ্রদেশ সরকার নাম রেখেছিল জাস্ট লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। ওকে, শুধু নামের পার্থক্য আর কিচ্ছু নয়। এছাড়াও অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টও বলতে পারো এনার নামে পুরস্কার ঘোষণা করেছে। তাহলে মিউজিক্যাল অ্যাওয়ার্ডের মধ্যে বা বলতে পারো ইন দ্য ফিল্ড অফ মিউজিক এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয় না, মিউজিকের রেসপেক্টে পুরস্কারটা দেওয়া হয়। এটা একটা ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড। পুরস্কারটার নাম কি, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। এনার নামে বিভিন্ন রাজ্য সরকার পুরস্কার লঞ্চ করেছে। প্রথম লঞ্চ করেছে কে না মধ্যপ্রদেশ 1984-এ। পরবর্তীকালে 1992-তে যদি আমরা দেখি, তাহলে 1992-তে মহারাষ্ট্র গভর্নমেন্ট পুরস্কারটা লঞ্চ করেছে। কি নামে লঞ্চ করেছে যদি বলা হয়, তখন হচ্ছে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট। চলে যাব নেক্সট। এবার হচ্ছে দেখো ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড, সাহসিকতার জন্য জাতীয় পুরস্কার। তো প্রত্যেক বছর 25 জন ভারতীয় শিশুদের বলতে পারো বেছে নেওয়া হয়
তাদের ডোমেনে অসীম সাহসিকতা দেখাবার জন্য 25 জন ভারতীয় শিশুকে প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হয়। তো এই যে পুরস্কারটা সম্পর্কে কি বলেছে দেখে নাও। এই 25 জন ভারতীয় শিশুকে যে বেছে নেওয়া হয় তাদের বয়স 16 বছরের মধ্যে হতে হবে, যারা কিনা অসীম সাহসিকতা দেখাবার ফলে তাদের এই পুরস্কারটা দেওয়া হয়েছে। পুরস্কারটা প্রতিষ্ঠা করা হয় 1957-এ পুরস্কারটা প্রতিষ্ঠা করা হয়। এই পুরস্কারটা টোটাল 5টা ক্যাটাগরিতে দেওয়া হতো, যদিও এখন শুধুমাত্র একটা ক্যাটাগরি রয়ে গেছে। তো আমার লাগবে না কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হতো, জাস্ট মনে রাখবে ন্যাশনাল বেভারি অ্যাওয়ার্ড যদি বলা হয়, এই পুরস্কারটা প্রতিষ্ঠা কত সাল? 1957। অল ওভার ইন্ডিয়া থেকে 25 জন মেরিটোরিয়াস স্টুডেন্টকে বেছে নেওয়া হয়, যারা বিভিন্ন রকম অকওয়ার্ড সিচুয়েশনে বলতে পারো সাহসিকতা দেখিয়েছে, তাদেরকেই এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে দেখো, গান্ধী জয়ন্তী যেটা কিনা 2 অক্টোবর 1957-এ, এই সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু কি করছিল না, এই উপলক্ষে একটা পারফরমেন্স ওয়াচ করছিল দিল্লির রামলীলা গ্রাউন্ডে। এই সময় বলতে পারো একটা শর্ট সার্কিট হয়ে যায়, এবং শর্ট সার্কিটের ফলে এখানে যে শামিয়ানাটা ছিল সেই শামিয়ানাতে আগুন লেগে যায়। এবং এই সময় হরিশচন্দ্র মেহতা নামে একটা 14 বছর বয়সী একজন স্কাউট, যে কিনা প্রম্পটলি কি করলো না, তার পকেট থেকে ছুরিটা বার করে কি করলো না, সেই টেন্টের দড়িটাকে কেটে দিল, এবং যার ফলে 100 লাইফ কাছাকাছি বলতে পারো যে সমস্ত লোকজন ট্র্যাপে আটকে গেছিল তাদেরকে সেভ করতে পেরেছিল। তো এই ইনসিডেন্টটা বলতে পারো নেহেরুকে ইন্সপায়ার করেছিল, যাতে কিনা সে অথরিটিকে বলে যে এই ধরনের একটা সাহসিকতার পুরস্কার যাতে প্রতিষ্ঠা করা যায় সারা ভারতবর্ষে শিশুদের উদ্দেশ্যে। The first official National Bravery Award were presented to Harish Chandra and one other child on the 4th February 1958 by Prime Minister Nehru, and the ICCW যেটা কিনা Indian Council for Child and Welfare has continued the tradition ever since। তাহলে আমরা দেখতে পেলাম যে এই 14 বছর বয়সী যে ছেলেটার নাম হচ্ছে হরিশচন্দ্র মেহতা, এই হচ্ছে প্রথম বলতে পারো যে কিনা সাহসিকতার জন্য পুরস্কারটা পায়। ইনসিডেন্টটা ছিল এটা, এবং পরবর্তীকালে নেহেরু কি করলো না, জওহরলাল নেহরুর বক্তব্য অনুযায়ী বা ওনার চিন্তাধারা অনুযায়ী এই পুরস্কারটা প্রতিষ্ঠা করা হয় সারা ভারতবর্ষের রেসপেক্টে, যাতে কিনা ছেলেমেয়েরা এই পুরস্কারটা পেতে পারে, এবং সেখান থেকেই বলতে পারো এই ট্র্যাডিশনটা চালু হয় এই পুরস্কারটা দেওয়ার ক্ষেত্রে। তো এই ছিল আজকের আমাদের অ্যাওয়ার্ডস এন্ড অনার্স এর ক্লাস। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে লিখবে আনসারগুলো। এছাড়াও এখান থেকে প্রচুর প্রশ্ন হবে। আমরা অ্যাওয়ার্ডস এন্ড অনার্স ইন্ডিয়া করলাম, এখনো আমরা অ্যাওয়ার্ডস এন্ড অনার্স ওয়ার্ল্ডটাও একটা আলাদা ক্লাসে করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই পড়াশুনো করো, ভালোভাবে থাকো, দেখা হবে আবার পরের সেশনে। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।